প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি সমাধান করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের লেনদেন অধ্যায়ের 5 নং সৃজনশীল। তো ফার্স্টে দেখো 5 নং সৃজনশীলে কি দেওয়া আছে, জেমস ট্রেডার 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা ও 70,000 টাকার আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা শুরু করলো। সারা মাসের প্রতিষ্ঠানের নির্মুক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। এখানে কিছু এই উদ্দীপকে হচ্ছে কিছু লেনদেন দেওয়া আছে, যেগুলো থেকে আমরা 3টা প্রশ্নের সমাধান করব। তো ক নম্বরে কি দেওয়া আছে, জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে আমাদের। প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মানে কি, যেগুলো হচ্ছে বছরের শুরুতে লেনদেন হয়। বছরের শুরুতে যে লেনদেনটা হয় সেটা হচ্ছে কি প্রারম্ভিক, আর এই প্রারম্ভিক মূলধনের পরিমাণটা আমরা কি করব, নির্ণয় করব। তো ফার্স্টে ক নাম্বার দিয়ে আমি হেডলাইন করছি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। করছি কি তারিখ বিবরণ টাকা টাকা। আচ্ছা, প্রারম্ভিক যেহেতু বলছে বছরের 1 তারিখ, তাহলে আমরা বছরের 1 তারিখ তোমরা উদ্দীপকে দেখো 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা। ও নগদ নিয়ে আসছে কত টাকা, 1,20,000 টাকা। আর 70,000 টাকার আসবাবপত্র নিয়ে কি করছে, ব্যবসা শুরু করছে। তাহলে তার এটাই হচ্ছে কি প্রারম্ভিক মূলধন। তো ফার্স্ট আমরা তারিখ দিই, এখানে 2017, এখানে দিব জানুয়ারি 1। ফার্স্ট হচ্ছে নগদ আনছে, নগদ হচ্ছে এই 1,20,000। তাহলে 1,20,000 তোমরা এই ফার্স্ট কলামে লিখবা। এরপর সেম হচ্ছে কি জানুয়ারি 1 তারিখে আবার কি নিয়ে আসছে, আসবাবপত্র। এখানে লিখবা কি আসবাবপত্র। আসবাবপত্র নিয়ে আসছে কত টাকা, 70,000 টাকা। এই 70,000 টাকা সেম ফার্স্ট করে লিখবা। তো আর কোনো এন্ট্রি এখানে আসবে না, যেহেতু প্রারম্ভিক বলছে শুধু বছরের প্রথম তারিখে। প্রারম্ভিক মানে হচ্ছে বছরের শুরু, আর সমাপনী মানে হচ্ছে বছরের শেষ। তো এবার 1,20,000 আর 70,000 যদি আমরা যোগ করি তাইলে পাই কত, 1,90,000। সেকেন্ড কলামে লিখে জেড টানে দিবা। তো আশা করি ক নাম্বার প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে বুঝছো। এবার হচ্ছে আমরা ক নাম্বার সমাধানে যাই। এবার ক নাম্বারে কি দেওয়া আছে খেয়াল করো, জানুয়ারি 1, 2, 3, 4 ও 9 তারিখের লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে ইকুয়াল এল প্লাস উই। এখানে আমাদের কিছু লেনদেন কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে কি, যেগুলো থেকে আমরা কি করব, এই হিসাব সমীকরণের প্রভাব ইকুয়াল এল প্লাস উই নির্ণয় করব। তো ফার্স্টে দেখো আমি হচ্ছে আগে থেকে এখানে একটা হিসাব সমীকরণের গড় এঁকে রাখছি। আশা করি সবাই হিসাব সমীকরণের গড়টা আঁকতে জানো। আর যারা জানো না, আমি সৃজনশীল একে মানে তোমাদের লেনদেন অধ্যায়ের সৃজনশীল যে 1 নাম্বারটা আছে, সেটাতে আমি খাতায় কিভাবে খুব সহজে এবং কম সময়ে করা যায় গড়টা, আমি সে টেকনিকটা তোমাদের দেখাই দিচ্ছি। তো যারা যারা এখনো এই গড়টা আঁকতে পারো নাই, চাইলে আগে এই ভিডিওটা দেখে দেন হচ্ছে অঙ্কটা করতে পারো। তো এই গড়টা আমি আজকে আরেকটু আলোচনা করি, খেয়াল করো। ফার্স্ট হচ্ছে আমরা এই তারিখ উদ্বৃত্ত, এই পাশে থাকবে তারিখ উদ্বৃত্ত, আর এই পাশে থাকবে মালিকানা সত্তার মন্তব্য, মানে উই মালিকানা সত্তা আর হচ্ছে মন্তব্য। আর এখানে হবে ইকুয়াল এল প্লাস উই। দেখো ইকুয়াল এল প্লাস উই, যেহেতু আমি বলছিলাম সম্পদের দিকে সর্বোচ্চ 3টা হিসাব আছে আর দায়ের দিকে সর্বোচ্চ 2টা হিসাব আছে। তো এই অঙ্কে হচ্ছে তোমাদের এই সম্পদের দিকে 3টা হিসাব আছে আর দায়ের দিকে আছে একটা হিসাব। তো আগে ফার্স্ট হচ্ছে এই হিসাবগুলো আমরা নির্ণয় করি। যেহেতু জানুয়ারির 1 তারিখের কথা বলছে, তাহলে আমরা জানুয়ারি একটা একটু পরে আগে জানুয়ারি 1 তারিখে নগদ 1,20,000 টাকা। দেখো নগদ 1,20,000 বলছে, তাহলে নগদ একটা সম্পদের দিকে গড় হবে। তাহলে এখানে আমরা লিখি নগদ, তাহলে নগদ একটা গড় হলো। এরপর বলতেছে আসবাবপত্র, 70,000 টাকার আসবাবপত্র। আসবাবপত্র কিন্তু একটা সম্পদ, তাহলে আসবাবপত্র একটা গড় হবে। তাহলে এখানে দিব আসবাবপত্র গেল। এরপর জানুয়ারি 2 খেয়াল করো, প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো। এখানে কি করছে, প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিচ্ছে, একটি কি করছে ব্যাংক হিসাব খোলা হলো। তাহলে এখানে ব্যাংক আছে, তাহলে ব্যাংক নামে কি একটা হিসাব আসবে। ব্যাংক হচ্ছে একটা কি সম্পদ গেল। এবার জানুয়ারি 4 খেয়াল করো, বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয় করলে কিন্তু মালিকানা সত্ত্ব থেকে কি যায়, বাদ যাবে, বিক হবে। তাহলে আমাদের অলরেডি মালিকানা সত্ত্ব গড় আছে, তাহলে কোনো গড় করা লাগবে না। নগদ প্রদান 20,000 টাকা, চেকে 15,000। দেখো নগদের গড় আছে, চেক মানে কি, চেক মানে হচ্ছে ব্যাংক। তুমি যদি চেকে টাকার আদান প্রদান করো, এটা কোথায় থেকে যাবে, ব্যাংক থেকে যাবে। তাহলে ব্যাংকেরও আমাদের একটা গড় আছে, তাহলে আলাদা আর কোনো গড় দেওয়া লাগবে না। এরপর জানুয়ারি 9 খেয়াল করো, বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। আচ্ছা,
বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করছো। তাহলে যেহেতু পাওনা আছে, তাহলে তুমি তোমার থেকে বেলাল এন্টারপ্রাইজ কি পাইতো, টাকা পাইতো, তাহলে মানে তুমি ক্রয় করছিলা। যেহেতু ক্রয়ের সাথে পাওনাদার, তাহলে এখানে একটা দায়িত্ব কি আসবে, পাওনাদার আসবে, পাওনাদার একটা দায়। সেই জন্য পাওনাদারের দিকে, সরি, দায়ের দিকে কিন্তু পাওনাদারটা লিখবা। এরপর 18 আর কোনো বলে নাই, আর কোনো তারিখের গুলো আসবে না এখানে, আর 18 তারিখটা কিন্তু এখানে আসবে না, যেহেতু আমাদের তারিখগুলো উল্লেখ করে দিয়েছে। যেসব তারিখ উল্লেখ করছে শুধু সেই তারিখের আমরা কি করব, হিসাব সমীকরণের প্রভাব দেখাবো। গেল। আচ্ছা, এবার হচ্ছে আমরা এর দিকে হিসাব পাইলাম নগদ, আসবাবপত্র, ব্যাংক, আর এল এর দিকে এই হিসাব পাইলাম শুধু পাওনাদার। গেল। এবার হচ্ছে আমরা অঙ্কটা সমাধান করি। দেখো, তোমাদের কিন্তু এই অঙ্ক মানে হিসাব সমীকরণের প্রভাবটা সমাধান করার জন্য অবশ্যই তোমাদের এটা আগে প্রয়োজন, এগুলা কিন্তু তোমাদের আগে নির্ণয় করা লাগবে। এগুলা যদি তুমি নির্ণয় করতে পারো তাহলে অঙ্কটা খুব সহজে করতে পারবা। তো ফার্স্টে আমরা দেখি জানুয়ারি 1-এ নগদ 1,20,000 টাকা, 70,000 আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলাম। তাহলে নগদ নিচে কত, 1,20,000 টাকা। তাহলে এখানে আমরা ফার্স্টে তারিখগুলো লিখি, 2017 জানুয়ারি 1। এগুলো সব ডট দিয়ে দিবা। আর এখানে এই যে এগুলো সব সমান প্লাস। এবার নগদ নিচে কত, এই 1,20,000 টাকা। তাহলে নগদের করে 1,20,000 বসাই দিবা। আসবাবপত্র কত হাজার, আসবাবপত্র হচ্ছে 70,000, 70,000 দিলাম। দেখো, তাহলে এটা জাবেদাটা আসলে আগে করা দরকার আমাদের। দেখো, এখানে যখন আমরা টাকাগুলো বসাবো, আমরা কিন্তু লেনদেনের জাবেদাটা আগে করা লাগবে, মানে ডেবিট ক্রেডিটটা নির্ণয় করা লাগবে। তো এখানে যেহেতু নগদ টাকা আনছে, নগদ হিসাব ডেবিট, আসবাবপত্র আনছে, আসবাবপত্র হিসাব ডেবিট, আর যেহেতু ব্যবসা শুরু করছে তাহলে কি আসবে, মূলধন আসবে। তাহলে মূলধন হিসাব ক্রেডিট। আর মূলধন হলে কোথায় যাবে, মালিকানা সত্ত্বে। তাহলে এই দুইটা আমরা যদি যোগ করি কত পাই, 1,90,000। 1,90,000 কিন্তু এই জায়গায় বসবে, এখানে মন্তব্য লিখে দিবা মূলধন। গেল। এবার জানুয়ারি 2, দেখো, প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটা ব্যাংক হিসাব খোলা হলো। তুমি 50,000 টাকা জমা দিছো আর একটা হিসাব খুলছো, এতটুকুই কথা। ঠিক আছে। তাহলে তুমি যখন জমা দিছো, টাকাটা কোথায় গেছে, ব্যাংকে গেছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আর তোমার কিন্তু নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। দেখো, সম্পদ বৃদ্ধিও পাইছে, হ্রাসও পাইছে। তাহলে আমরা ফার্স্টে এই টাকাগুলো এক কাজ করি, আগে এই টাকাগুলো নিচে নামাবো। তোমরা দেখো, যখন একটা হিসাব করে ফেলবা, এরপরে টাকাগুলো কিন্তু নিচে নামানো লাগবে। মানে এখানে 1,20,000 আছে, 1,20,000 নিচে নামাবা, এটা 70,000ও নামবে। এখানে আছে কত, 1,90,000। এবার এখানে আমাদের ছিল জানুয়ারি কত, 2। এটাতে কি ছিল, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, সম্পদ বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইলে যোগ হবে, আর হ্রাস পেলে বিয়োগ হবে। তাহলে এখানে টাকাটা হচ্ছে 50,000 টাকা। তাহলে এই 50,000 টাকা আমরা ব্যাংকে দিলাম। দেখো, এখানে জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো। তাহলে ব্যাংক হিসাব যেহেতু খুলছো, তোমার টাকা চলে গেছে, তাহলে কিন্তু তোমাকে নগদ টাকা কমাই দিতে হবে। তাহলে এখানে 50,000 টাকা কমে যাবে। এলো। এদিকে আর কোনো কিছু আসবে না। তো এবার আমরা কি করব, সেম কাজ, এখানে যেহেতু টাকাটা নামাইছে, এখানে সেম নামাবো। দেখো, এবার এখানে 1,20,000 আছে, এখানে হচ্ছে 50,000 টাকা। তাহলে 1,20,000 থেকে যদি 50,000 চলে যায়, তাহলে আমাদের থাকে কত, 70,000। তাহলে এই 70,000 আমরা এই কলামে নামালাম, এখানেও 70,000, 50,000 এ পাশে থাকবে। 1,90,000ও আমরা সেম নামাবো নিচে। গেল। এবার জানুয়ারি 4, তাহলে এখানে আমরা জানুয়ারি 4 দিলাম। জানুয়ারি 4-এ খেয়াল করো, বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয়। তুমি বেলাল এন্টারপ্রাইজ থেকে করছো 45,000 টাকার পণ্য ক্রয় করছো। দেখো, এটা কিন্তু ধারে করছো। কিভাবে, যেহেতু এটা মানুষের নাম দেওয়া আছে, এটা ধারে, তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখন কথা হচ্ছে, দেখো, আবার এখানে বলতেছে কি, নগদ প্রদান করছো 20,000 টাকা, তাহলে নগদান হিসাব ক্রেডিট 20,000, আর চেকে প্রদান করছো 15,000 টাকা, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট 15,000 টাকা। তো ফার্স্টে যেহেতু তুমি ক্রয় করছো, ক্রয় করলে কিন্তু মালিকানা সত্ত্ব কি যাবে, বাদ যাবে। তাহলে 45,000 টাকা মালিকানা সত্ত্ব আগে বিয়োগ করে দিবা, আর এখানে লিখে দিবা ব্যয়।
যেহেতু এখানে তুমি দেখো এই 20,000 টাকা কিসে করছো, নগদে, তাহলে নগদ থেকে 20,000 টাকা কমাই দিবা। তাহলে আমরা এই 20,000 টাকা নগদ থেকে বাদ দিলাম। এরপর হচ্ছে ব্যাংক থেকে হচ্ছে তুমি কি চেকে প্রদান করছো, চেকে প্রদান করছো 15,000 টাকা, তাহলে এই 15,000 টাকা ব্যাংক থেকেও কমাই দেওয়া লাগবে। আচ্ছা, এখানে কিন্তু তুমি যেহেতু ধারে করছো, দেখো এখানে কিন্তু তুমি কি করছো, ধারে ক্রয় করছো। যেহেতু ধারে ক্রয় করছো, তুমি দিছো 20,000 টাকা আর 15,000 টাকা, আর তুমি ক্রয় করছিলা 45,000 টাকা, তুমি কিন্তু পরিশোধ করছো 35,000 টাকা। আমি আবার বলতেছি 20,000 আর 15,000 কিন্তু তোমার পরিশোধ দ্বারা কত, 35,000 টাকা। তোমার কিন্তু আরো 10,000 টাকা বাকি আছে, মানে এটা পাওনা দ্বারে পাবে। তাহলে 10,000 টাকা তোমার দায়ের দিকে দেওয়া লাগবে। যেহেতু পাওনাদার ক্রেডিট হয়েছে, মানে দায় বৃদ্ধি পাইলে কিন্তু ক্রেডিট হয়। 10,000 টাকা আমরা পাওনাদারে বাড়াই দিলাম। তো এরপর হচ্ছে আমরা আবার সেম কাজ করব, এখানে টাকাগুলো নামাবো। 50,000, 70,000 থেকে 20,000 গেলে 70,000 থাকবে। এখানে হচ্ছে 35,000, 10,000 দায়ের দিকে। আর এখানে 1,90,000 থেকে যদি 45,000 চলে যায়, তাহলে এখানে থাকে 1,45,000। বেশ। এরপর জানুয়ারি 6 আসবে না, যেহেতু তোমাদের প্রশ্নে তারিখগুলো উল্লেখ করে দিছে, এখানে কিন্তু তারিখে 6 নাম্বারটা নাই, সেজন্য আমরা 6 এর কিন্তু কোনো এন্ট্রি এখানে নিয়ে আসবো না। এরপর জানুয়ারি 9 খেয়াল করো, বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা। এই যে বেলাল এন্টারপ্রাইজ তোমার যে টাকাটা পাইতো, এই 10,000 টাকা তুমি পরিশোধ করছো। এখন যেহেতু তুমি পরিশোধ করছো, তাহলে পাওনাদার হিসাব কি হবে, ডেবিট হবে, আর তোমার নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে যেহেতু তোমার নগদ টাকা চলে গেছে, এখানে আমরা আগে তারিখটা লিখি, জানুয়ারি হচ্ছে 9, এখানে তোমার নগদ টাকা চলে গেছে, কমাই দিবা, 10,000 টাকা চলে গেছে। তো এখানে পাওনাদারও কিন্তু তোমার টাকা পাইছে, কিন্তু পাওনাদার যেহেতু ডেবিট হয়েছে, ডেবিট হলে কিন্তু তোমাকে বাদ দেওয়া লাগবে, মানে দায় থেকে বাদ দেওয়া লাগবে। তো এখানে আমরা আর কিছু লেখা লাগবে না, এখানে আর কোনো কিছু লেখার দরকার নাই। এবার হচ্ছে আমরা দেখি আর কোন এন্ট্রি বলছে। এখানে আর কোনো এন্ট্রি আসবে না, আমাদের বলছে শুধুমাত্র 1 2 3 4 9। তাহলে আমরা 1 2 সরি 1 2 1 2 4 9, শুধু 1 2 4 9। তাহলে 1 2 4 9 আমরা কিন্তু চারটা এন্ট্রির কিন্তু এখানে তুলছে। এবার আমরা দেখবো যে ইকুয়াল এল প্লাস ওই সমান হয় কিনা, মানে এর দিকে একই টাকা, এল প্লাস ও এর দিকে একই টাকা আসে কিনা। তো ফার্স্ট হচ্ছে আমরা আগে এগুলা এই নামাই টাকাগুলা। তাহলে এখানে হয় 40,000 টাকা, 70,000, 35,000। এখানে হচ্ছে এই 10,000 থেকে যদি 10,000 চলে যায়, তাহলে এখানে কিছু থাকে না, শূন্য। এখানে হচ্ছে 1,45,000। এবার দেখো আমরা যেহেতু মিলাবো, এটা ঠিক রাখবা, এটা মুছবা না, যেহেতু তোমরা পেন্সিল দিয়ে করবা। এই যে এখানে এল প্লাস উই গড়টা পুরা একটা করে ফেলবা, আর এখানে সেম হচ্ছে সম্পদের পুরাটা সেম করে ফেলবা। তো এবার দেখো 70 আর 40, 1,10,, 35 যোগ করলে হয় 1,45,000। 1,45,000 লিখে যে টানি দিবে, এখানে হচ্ছে যে শুধু আছে হচ্ছে কত, 1,45,000। 1,45,000 লিখে যে টানি দিবা। দেখো তোমাদের যদি এখানে আর মানে সম্পদ আর দায় আর হচ্ছে মালিকানা সত্ত্ব না মিলে, তাইলে তোমাদের অঙ্ক ভুল আছে। যদি তোমাদের এটা মিলে যায়, তোমাদের মনে করবা কি তোমাদের অঙ্ক ঠিক আছে, মানে শুদ্ধ আছে। তো আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নটা খুব ভালোভাবে বুঝছো। এবার হচ্ছে আমরা গ নাম্বার সমাধানে যাই। এবার গ নাম্বারে কি বলছে খেয়াল করো, জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলছে। আমাদের কিন্তু মালিকানা সত্ত্বের পরিমাণ, মালিকানা সত্ত্ব কিভাবে বের করব, আমরা মূলধন থেকে যত ব্যয় আছে সব বাদ দিব, আর যত আয় আছে সবগুলা যোগ করবো, আর উত্তোলন থাকলে কি দিব, বাদ দিব। মানে সব আয় যোগ হবে, সব ব্যয় বাদ যাবে, আর কি হবে, সব উত্তোলনে কি যাবে, বাদ যাবে, মানে বিয়োগ হবে। তো ফার্স্টে আমরা এখানে মূলধন যেটা আছে সেটা লিখে ফেলবো। দেখো জানুয়ারি 1 তারিখে নগদ 1,20,000 টাকা, 70,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে এই জিনিসগুলো নিয়ে যেহেতু ব্যবসা শুরু করছে, এগুলো হচ্ছে কি তার একটা মূলধন। তো ফার্স্ট আমরা তারিখ দিয়ে লিখি, এখানে 2017 জানুয়ারি 1। তো এখানে ফার্স্টে আমরা লিখবো
তোমরা মূলধন নামে লিখতে পারবা এটা, তাহলে মূলধন লিখে এখানে টাকা দুইটা লিখে দিবা, যেহেতু 1,20,000 টাকা নগদ নিয়ে আসছে, তাহলে 1,20,000 যোগ আরেকটা হচ্ছে 70,000 আসবাবপত্র, এভাবে লিখলে হবে। তো 1,20,000 আর 70,000 যোগ করলে আমরা কত পাই? 1,90,000, এটা ফার্স্ট কলামে লিখবা। এবার এবার জানুয়ারি 2 খেয়াল করো, প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা নিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো। এটা আসবে না এখানে, যেহেতু কোনো আয়ও নাই ব্যয়ও নাই, ঠিক আছে, এটা এখানে আসবে না। এবার জানুয়ারি 4, বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয়, নগদ প্রদান 20,000 টাকা, চেকে প্রদান 15,000 টাকা। দেখো যেহেতু এখানে পণ্য ক্রয় করছে 45,000 টাকা, তাহলে এই ক্রয় কিন্তু বাদ দেওয়া লাগবে তোমাদের। তাহলে এখানে জানুয়ারি 4 দিয়ে লিখবা পণ্য ক্রয়, এটা কিন্তু বাদ দিয়ে লিখবা, যেহেতু ব্যয় হয়েছে, ব্যয় হলে কিন্তু বাদ দেওয়া লাগবে। তাহলে এখানে আমরা লিখি পণ্য ক্রয়। পণ্য ক্রয় আছে কত? 45,000, এটা ব্র্যাকেট দিয়ে লিখবা। তোমরা চাইলে এই এটা থেকে এটা বিগ করে আবার এখানে বসা, আবার এটা থেকে যদি যোগ হয় যোগ করতে পারবা, বিগ হলে বিগ করতে পারবা, অথবা সবগুলা লিখে শেষে যোগ বিগগুলা করতে পারবা। তো আমি কি করব, সবগুলা লিখে শেষে যোগ বিগটা করব। তো এরপর খেয়াল করো হচ্ছে জানুয়ারি 6, জানুয়ারি 6 কি দেওয়া আছে? 80,000 টাকা পণ্য বিক্রয়, 80,000 টাকার পণ্য বিক্রয় করছে, নগদ 30,000 টাকা, চেকে এত হাজার টাকা। এটা আমাদের দরকার নাই দেখার, আমরা দেখবো যে 80,000 টাকার পণ্য বিক্রয় করছে, বিক্রয় হয়েছে মানে কি হবে? মালিকানা সত্ত্বে যোগ হবে। তাহলে এখানে তোমরা জানুয়ারি 6 দিয়ে এখানে লিখবা বিক্রয়, পণ্য বিক্রয় লিখতে পারো, এটা যোগ দিয়ে লিখবা, যেহেতু বিক্রয় একটা আয়। পণ্য পণ্য বিক্রয় হচ্ছে 80,000 টাকা, এটা সেকেন্ড কলামে লিখবা, ফার্স্ট কলামে লিখবা। এবার হচ্ছে আর কোনো কিছু আছে কিনা আমরা দেখি। এই জানুয়ারি 9, জানুয়ারি 9 বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা, এটা আসবে না। জানুয়ারি 8 মধ্যে খেয়াল করো, মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন, মালিক নিজ প্রয়োজনে কি করছে? ব্যাংক হতে উত্তোলন করছে। দেখো দেখো এখানে কিন্তু উত্তোলন আসছে, উত্তোলন কিন্তু মালিকানা সত্ত্ব থেকে যাবে, বাদ যাবে। তাহলে এখানে আমরা লিখি তারিখ হচ্ছে 18, বাদ উত্তোলন। উত্তোলন হলো তোমার 80,000 টাকা, সরি 8,000 টাকা। তাহলে এই 8,000 তোমরা ব্র্যাকেট দিয়ে লিখবা, যেগুলা বাদ যায় মানে বিগ হয় এগুলা ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। তাইলে এবার আমরা যোগ বিগ করে সেকেন্ড কলামে টাকাটা বসাই। আমাদের আসা হচ্ছে 2,17,000, সেট টানি দিবা। তো আশা করি তোমরা তোমাদের এই 5 নম্বর সৃজনশীল খুব ভালোভাবে বুঝছো। আজকের মতো এখানেই শেষ করতেছি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করি।